হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য এমন একটা ড্রামা নিয়ে হাজির হয়েছি যেখানে দুইটা ওয়ার্ল্ডের কাহিনী দেখানো হয়েছে। একটা তো হলো আমাদের ওয়ার্ল্ড আর আরেকটা হলো ম্যাং ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ডে শুধুমাত্র বিড়ালরাই থাকে। তবে এই বিড়াল কিন্তু সাধারণ কোনো বিড়াল না, তারা কিন্তু মানুষেও রূপ নিতে পারে। আর এই ড্রামাটা হলো একটি ফ্যান্টাসি ড্রামা। আশা করি ড্রামার কাহিনীটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা আমাদের হিরো চিয়ানকে দেখতে পাই। চিয়ান হলো আমাদের পৃথিবীর সাধারণ একজন মানুষ। চিয়ানের একটা বুক স্টোর আছে, সে সারাক্ষণ তার স্টোরেই কাটিয়ে দেয়। তাছাড়া তার পরিবার বন্ধু বান্ধব বলতে তেমন কেউই নেই, সে তার বাসায় একাই থাকতো। আজকে চিয়ান যখন বুক স্টোরে ছিল তখন মিম নামের একটা মেয়ে দোকানে আসে তাকে ফুল দেওয়ার জন্য, কিন্তু চিয়ান বলে আমার দোকানে আমি ফুল অ্যালাউ করি না। এটা শুনে মিম একটু কষ্ট পেয়ে এখান থেকে চলে যায়। তারপর রাস্তা দিয়ে যাওয়ার সময় চিয়ান একটা বিড়াল দেখে তাকে সাহায্য করতে থাকে, কারণ সে মানুষের থেকে বিড়ালকে বেশি পছন্দ করে। এদিকে মিমও তখন ওই রাস্তার সাইডেই দাঁড়িয়েছিল, আর চিয়ান বিড়ালকে এভাবে কেয়ার করছে দেখে মিম ভাবে বিড়ালের মতো ও যদি মানুষের সাথে এমন ব্যবহার করত তাহলে কতই না ভালো হতো। এদিকে আমরা ডক্টর জু নামের একজনকে দেখতে পাই, যিনি হলো বিড়ালের ডক্টর। এই ডক্টর যেদিন নিজের বিড়ালকে সামলাতে না পারতো সেদিনই চিয়ানকে ফোন করে বিড়ালকে সামলানোর জন্য ডাকে। আজকে চিয়ান ডক্টর জুয়ের এখান থেকে আসার সময় একটা বিড়াল তার ব্যাগে থাবা বসিয়ে চিপসগুলো খেয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই বিড়ালটা একটি গাড়ির সামনে চলে আসে, যা দেখে চিয়ান গাড়ির সামনে গিয়ে বিড়ালটাকে বাঁচিয়ে নেয়। কিন্তু সে দেখতে পায় গাড়ির কারণে বিড়ালটার পায়ে অনেক ব্যথা লেগেছে। এই কারণে সে বিড়ালটাকে তার সাথে বাড়িতে নিয়ে আসে এবং অনেক যত্ন সহকারে ব্যান্ডেজও করে দেয়। পরের দিন সকালে চিয়ান যখন ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে আসে তখন সে সোফার উপরে একটা মেয়েকে দেখতে পায়। তার ঘরে মেয়ে দেখে তো সে একদম অবাক হয়ে যায়। আর এই মেয়েটার গায়ে কোনো জামা কাপড়ও ছিল না। এখানে মেয়েটা তো ভালোভাবে হাঁটতেও পারছিল না, সে হাঁটার চেষ্টা করতে গিয়ে পড়ে যাচ্ছিল। এই কারণে চিয়ান নিজের গায়ের জামাটা খুলে তাকে পরিয়ে দেয় আর মেয়েটাকে বলে পুলিশকে কল করে সাহায্য নেওয়ার জন্য, কিন্তু মেয়েটা ফোন কি সেটাই তো জানে না। এই কারণে সে মোবাইলটাকে শুকতে থাকে। তারপর চিয়ান তাকে ঘর থেকে বের করে দিতে চায়, তখনই মেয়েটা ওর হাতে কামড়ে দেয়। আর এভাবে কামড়াকামড়ি করতে গিয়ে তারা একজন আরেকজনের উপরে পড়ে যায়। আসলে এই মেয়েটা হলো আমাদের ড্রামার নায়িকা। মেয়েটা আসলে মেয়াওয়ার্ড থেকে এখানে এসে পড়েছিল, আর মেয়েটা হলো মেয়াও। তবে মেয়াও হলেও সে কিন্তু মানুষ হতে পারত। যাই হোক, এদিকে তখনই ডক্টর জু আবার এখানে চলে আসে, আর তাদের দুজনকে এই অবস্থায় দেখে সে তো লজ্জা পেয়ে এখান থেকে চলে যেতে শুরু করে। তখনই ডক্টর জুয়ের কুকুরটা ঘরের ভিতরে ঢুকে যায়, যার কারণে ডক্টর জুকেও ঘরের ভিতরে আসতে হয়। এদিকে কুকুরটাকে দেখে মেয়েটা তো বিড়ালের মতো করতে থাকে, এমনকি সে তো ডক্টর জুয়ের গালে আঁচড় মেরে দেয়। এইসব দেখে চিয়ান ওকে আটকায়। তারপর তারা দুজন ভাবতে থাকে মেয়েটা কি আসলে পাগল নাকি। এখানে ডক্টর জু দেখতে পায় মেয়েটার পায়ে হালকা কাটা দাগ রয়েছে, এই কারণে তারা তাকে হসপিটালে নিয়ে যেতে চায়। কিন্তু মেয়েটার গায়ে যেহেতু কাপড় ছিল না, তাই চিয়ান তার একটি প্যান্ট দিয়ে বলে নাও আপাতত এটাই পরে নাও। কিন্তু মেয়েটা তো প্যান্ট কি সেটাই জানে না, তাই সে প্যান্ট নিয়ে খেলতে শুরু করে। তারপর ডক্টর জু তাকে প্যান্টটা পরিয়ে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে সে মেয়েটা দেখতে পায় এখানে অনেকগুলো বিড়ালকে আটকে রাখা হয়েছে, এই জন্য সে ওই বিড়ালগুলোর গেট খোলার চেষ্টা করে। এদিকে বাসায় চিয়ান দেখতে পায় সোফার উপরে ওই বিড়ালের ব্যান্ডেজটা খুলে পড়ে রয়েছে। এটা দেখে সে গতকাল রাতে আহত বিড়ালটার কথা মনে পড়ে, যেটা সে গতকাল রাতে আহত বিড়ালটাকে পরিয়ে দিয়েছিল। তখনই চিয়ানের ওই মেয়েটার পায়ের কাটা দাগের কথা মনে পড়ে, আর সে মনে মনে ভাবে তাহলে কি এই মেয়েটা কোনো বিড়াল? না না, এসব আমি কি ভাবছি, এরকম কিছু কখনোই সম্ভব না। এদিকে হসপিটালে মেয়েটা তো সব বিড়াল ছেড়ে দেয়, যা দেখে ডক্টর জু চিয়ানকে ফোন করে, আর তারা দুজন একসাথে হয়ে আবারও বিড়ালগুলোকে ধরার চেষ্টা করে। অন্যদিকে মেয়েটা একটা জায়গায় গিয়ে নিজের ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে নিজের ওয়ার্ল্ডে ফিরে যেতে চায়, কিন্তু সে এখান থেকে যেতে পারছিল না। উল্টো তার হাতে একটা চুড়ি চলে আসে। এটা দেখে সে ভাবে এটা কি হলো। তারপর মেয়েটা একটা রেস্টুরেন্টে আসে, আর এখানে এসে সে কাউকে কিছু না বলেই ওয়েটারের হাত থেকে খাবারগুলো নিয়ে খেতে শুরু করে। এই কারণে রেস্টুরেন্টে থাকা সবাই মেয়েটাকে খাবারগুলো দাম দিতে বলে, কিন্তু তার কাছে তো কোনো টাকাই ছিল না, এমনকি সে তো টাকা কি সেটাই চিনে না। তখনই এখানে একজন ভদ্রলোক আসে, যিনিও মেওয়ার্ড থেকে এসেছিল, তাই সে এই মেয়েটাকে দেখেই চিনে ফেলে। আসলে সেও একজন বিড়াল। তারপর লোকটা মেয়েটাকে বোঝায় যে এই পৃথিবীতে থাকতে হলে তাকে মানুষের মতোই ব্যবহার করতে হবে, কেননা কেউ যদি তার এই রহস্যের ব্যাপারে জানতে পারে তাহলে সেটা তার জন্য ভালো হবে না। মেয়েটা তখন লোকটাকে
তার হাতে চুড়িটা দেখায়। এটা দেখে লোকটা বলে যে তোমাকে এটা পাঠিয়েছিল তার কোনো একটা উইশ তোমাকে পূরণ করতে হবে, তাহলেই তুমি তোমার ওয়ার্ল্ডে আবারও ফিরে যেতে পারবে। তখনই মেয়েটা আবারও ছুটে চিয়ানের কাছে চলে আসে আর তাকে সে একটা উইশ করার কথা বলে, কিন্তু চিয়ান বুঝতে পারছে না মেয়েটা আসলে তাকে কি বলছে। এদিকে একটা বিড়াল তখন গাছের উপরে উঠছিল, এটা দেখে মেয়েটা গাছের উপরে উঠে যায় আর মেয়েটাকে এমন ভাবে গাছের উপরে উঠতে দেখে চিয়ান তো পুরাই টাসকি। তারপর মেয়েটা লাফ দিয়ে গাছ থেকে নিচে নেমে আসে আর চিয়ানকে বলে বিড়াল আটকে রাখা আমার একদমই পছন্দ না। চিয়ান বলে তারা সবাই অসুস্থ, তাই ডক্টর ওদের ট্রিটমেন্ট করার জন্যই ওদেরকে এরকম ভাবে আটকে রেখেছে। এই কারণে মেয়েটা গাছ থেকে নামানো বিড়ালটাকে চিয়ানের কাছে দেয় আর আবারও তাকে একটা উইশ করার কথা বলে, সাথে আরো বলে আসলে আমি একটা বিড়াল। এ কথা শুনে চিয়ান হাসতে থাকে আর বলে তোমার নিশ্চয়ই মাথায় কোনো সমস্যা রয়েছে, তাড়াতাড়ি ডক্টর দেখাও। এটা শুনে মেয়েটা তো তার পাওয়ার ব্যবহার করে বিড়ালে পরিণত হয়, যা দেখে চিয়ান ভয় পেয়ে এখান থেকে পালাতে শুরু করে। তারপর চিয়ান যখন বাড়িতে আসে তখন সে দেখতে পায় তার আগেই মেয়েটা তার বাড়িতে চলে এসেছে, তাই চিয়ান মেয়েটাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু মেয়েটা তার গায়ের উপরে উঠে যায় আর বলে তুমি মন থেকে একটা উইশ করো, তাহলেই আমি এখান থেকে চলে যেতে পারবো। কি আর করার, বেচারা ছেলেটাকে বাধ্য হয়ে উইশ করতে হয়। কিন্তু চিয়ান অনেক রকমের উইশ করার পরও কোনোটাতেই কোনো কাজ হয় না, তাই সে মেয়েটাকে বলে আমি চাই তুমি এখান থেকে চলে যাও, এইটাই আমার উইশ। মেয়েটা প্রথমে হাসতে হাসতে এখান থেকে চলে যায়, কিন্তু তারপর সে আবারও এসে বলে এটাও তুমি মন থেকে চাওনি। মেয়েটা চিয়ানের উইশের জন্য ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে চিয়ান তাকে ঘর থেকে বের করে দেয়, যার জন্য মেয়েটা তাকে অনেক রিকোয়েস্ট করে থাকতে দেওয়ার জন্য, কিন্তু চিয়ান কিছুতেই রাজি হয় না। তবে কিছুক্ষণ পরে চিয়ান তাকে বলে তুমি কয়দিনের জন্য এখানে থাকবে। এই কথাটা শুনে মেয়েটা তো খুশি হয়ে ঘরে ঢুকে যায়। যাই হোক, তার কিছুক্ষণ পর চিয়ান মেয়েটাকে নিয়ে তার বুক স্টোরে চলে আসে। এখানে মেয়েটা নিজের মতো করে খেলতে থাকে, একই সাথে চিয়ানকেও অনেক বিরক্ত করে। তবে এখানে চিয়ান জানতে পারে যে মেয়েটা পড়তে পারে। এদিকে চিয়ানের একজন স্টুডেন্ট এখানে আসে আর সে যখন মেয়েটাকে তার নাম জিজ্ঞাসা করে তখন চিয়ান চিমটি কেটে মেয়েটাকে তার নাম বলতে নিষেধ করে, কিন্তু মেয়েটা চিয়ানকে বলে তাহলে তুমি আমার একটি নাম লিখে দাও। চিয়ান তাকে মানা করে দেয়। এজন্য মেয়েটা নিজেই নিজের বড় একটা নাম রাখে, যা শুনে চিয়ান বলে এত বড় নাম রেখেছো যেটা একটু পর তুমি নিজেই মনে রাখতে পারবে না। তাই মেয়েটা বলে তাহলে তুমি আমাকে নাম রাখার জন্য একটু সময় দাও। তারপর মেয়েটা বুক স্টোরে যায় আর চিন্তা করতে থাকে কিভাবে চিয়ানের থেকে উইশ নেওয়া যায়। এসব কিছু ভেবে সে মনে মনে হাসতে থাকে আর তখনই সে বই থেকে লাভ শব্দটা দেখতে পায়। তারপর সে মিয়াও ওয়ার্ল্ডের যে লোকটা ছিল তার সাথে দেখা করার জন্য চলে আসে আর নিজের লম্বা নামটা তাকে বলে। তখন লোকটা বলে এত বড় নাম কখনোই পৃথিবীরবাসীর হয় না। তখন মেয়েটা লোকটাকে লাভ শব্দের ব্যাপারে জিজ্ঞাসা করে, লোকটা তাকে ভালোবাসে কি সেটা বোঝায়। তারপর মেয়েটা ঠিক করে চিয়ানের একটা গার্লফ্রেন্ড সে খুঁজে বের করে দিবে। আর তখনই তার সাথে রাস্তায় মিমের দেখা হয়ে যায়। এখানে সে মিমকে বলে তুমি কি আমার সাথে খাবার বানাতে চাও। মিম তো প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু পরে রাজি হয়ে যায়। যখন তারা খাবার বানাতে আসে তখন মেয়েটা মাথা ব্যথার অভিনয় করতে শুরু করে, তাই মিম তার জন্য মেডিসিন আনার জন্য একটি রুমে আসে। এদিকে ওই রুমের ভিতরে শব্দ পেয়ে চিয়ানও সেখানে চলে আসে আর তখনই মেয়েটা বাহির থেকে চিয়ান আর মিমকে ভিতরে রেখে দরজাটা বন্ধ করে দেয় আর জোরে জোরে বলে তোমরা এবার এনজয় করো। কিন্তু চিয়ান তো এসব কারণে অনেক রেগে যায় আর দুজন দুজনের পিছনে ছুটতে থাকে। অন্যদিকে ডক্টর জুকে মু নামের একটি মেয়ে চোর ভেবে থানায় নিয়ে আসে, কিন্তু এখানে সবাই বুঝতে পারে যে চুরিটা আসলে অন্য কেউ করেছিল, তাই ডক্টর সুকে ছেড়ে দেওয়া হয়। এখানে ডক্টর সু মুকে অনেক পছন্দ করে ফেলে, তাই সে পায়ে ব্যথার অভিনয় করে, যা দেখে মু তাকে গাড়ি করে পৌঁছে দেওয়ার কথা বলে। গাড়িতে নিয়ে যাওয়ার সময় মু বুঝতে পারে ডক্টর আসলে অভিনয় করছে, এই কারণে সে ডক্টর জুকে মাঝ রাস্তায় ফেলে দিয়ে এখান থেকে চলে যায়। এদিকে বেচারা ডক্টর তখন চিয়ানকে ফোন করে তাকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা বলে। তারপর মেয়েটাও চিয়ানের সাথে ডক্টরকে নেওয়ার জন্য এখানে চলে আসে, কিন্তু যাওয়ার পথে তাদের গাড়ির তেল শেষ হয়ে যায়, তাই চিয়ান আর ডক্টর পিছন থেকে গাড়ি ঠেলতে শুরু করে। এদিকে মেয়েটা গাড়ির ভিতরে বসে গাড়ির ব্রেক এমন ভাবে চাপে যে তারা দুজনেই পড়ে যায়। এই কারণে চিয়ান রেগে মেয়েটাকে গাড়ি ঠেলতে বলে আর নিজে গাড়িতে গিয়ে বসে। তারপর মেয়েটা নাচতে নাচতে গাড়ি ঠেলতে চলে আসে। যাই হোক, পরদিন চিয়ান একটা নোট পায় যেখানে লেখা ছিল পুকুরের পাশে চলে এসো, তা না হলে তোমার মাছ পানিতে চলে যাবে। এটা দেখার পর চিয়ান পুকুরের পাশে চলে আসে আর মেয়েটাকে তার মাছটা দেওয়ার জন্য বলে, কিন্তু মেয়েটা বলে এর আগে তোমাকে একটা মন থেকে উইশ করতে হবে। চিয়ান বলে আমার তো কোনো উইশ নেই। মেয়েটা বলে তুমি চোখ বন্ধ করো, তা না হলে আমি কিন্তু এখনই মাছটাকে পানিতে ফেলে দিব। তাই চিয়ান তার চোখটা বন্ধ করে। এই সুযোগে মেয়েটা তাকে পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু চিয়ান এটা বুঝতে পারে আর সে এখান থেকে সরে যায়, যার ফলে মেয়েটা নিজে পানিতে পড়ে যায়। তারপর চিয়ান তার মাছটাকে নিয়ে এখান থেকে
থেকে চলেই যাচ্ছিল, কিন্তু তখনই মেয়েটা তাকে বাঁচানোর জন্য চিল্লাতে শুরু করে, যা দেখে চিয়ান পানিতে ঝাঁপ দিয়ে তাকে উপরে তুলে আনে। তারপর চিয়ান তাকে বলে, তোমাকে যদি এখানে থাকতে হয় তাহলে তোমাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। এটা বলে সে একটা কাগজ তার হাতে ধরিয়ে দেয়, যেখানে লেখা ছিল, আমার সাথে তোমাকে বুক স্টোরে হেল্প করতে হবে, আমরা কেউ কাউকে বিপদে ফেলে চলে যাব না। মেয়েটা তখন এই শর্তগুলোর সাথে আরো 3টা অ্যাড করে। এক হলো, যখনই তুমি কোনো উইশ করবে সেটা আগে আমাকে বলবে, আর দ্বিতীয়টা হলো, আমি যখনই নতুন কিছু পাবো তখনই সেটা আমি তোমাকে এনে দিব, আর তৃতীয় হলো, তুমি যখনই আমাকে দেখবে তখন একটু হাসবে। চিয়ান তখন বলে, লাস্টেরটা আমি মানতে পারবো না। মেয়েটা বলে, তাহলে আমিও তোমারগুলো মানবো না। তাই চিয়ানকে বাধ্য হয়ে মেয়েটার সব শর্তে রাজি হতে হয়। তারপর মেয়েটা এখানে তার বড় নামটা সাইন করে, যা দেখে চিয়ান বলে, এখানে থাকতে হলে তোমাকে একটা মানুষের নাম রাখতে হবে। এই বলে চিয়ান মেয়েটাকে জিয়া নাম দেয়। তারপর জিয়া চিয়ানের বুক স্টোরে এসে দেখে একটা ডায়েরি পড়ে আছে। সে এটাকে খুলতে একটা ছবি দেখতে পায়। চিয়ান যখন তার হাতে ডায়েরিটা দেখতে পায় তখন সে সাথে সাথে এটা কেড়ে নেয় আর জিয়াকে বকতে শুরু করে, যার কারণে জিয়া কষ্ট পেয়ে বাইরে চলে আসে। তারপর সে একটি বার দেখতে পায় আর সেখানে ঢুকে ড্রিঙ্কস করে বারে থাকা লোকজনদের সাথে নাচতে শুরু করে। তারপর সে যখন ছবি তুলতে যায় তখন সে খেয়াল করে তার কান আর লেজটা বের হয়ে আসছে, যা দেখে সে এখান থেকে পালাতে শুরু করে, কিন্তু কিছু খারাপ ছেলে তার পিছু করছিল। ঠিক তখনই চিয়ান এসে তাকে বাঁচিয়ে নেয় আর নিজের জ্যাকেটটা পরিয়ে তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে জিয়া বলে, আমি আর তোমার কোনো জিনিসে হাত দিব না। চিয়ানও তখন জিয়াকে সরি বলে, সাথে আরো বলে, এরপর থেকে আমিও কোনোদিন তোমাকে এত বকা দিব না। যাই হোক, পরদিন তারা শপিং করতে আসে আর এখানে চিয়ানের ওই স্টুডেন্ট সুপার শপ থেকে কিছু জিনিস চুরি করছিল, যা দেখে চিয়ান তাকে বকা দেয় আর তার বিলটা পেমেন্ট করে দেয়। তারপর তারা দুজন বাহিরে এসে দেখতে পায় কিছু বদমাইশ ছেলে চিয়ানের স্টুডেন্টকে বলছে কিছু টাকা চুরি করতে, এমনকি সে যে জিনিসগুলো সুপার শপ থেকে আনতে পারেনি এগুলোর জন্য তারা তাকে মারতে শুরু করে। এটা দেখে চিয়ান তাদেরকে গিয়ে মারধর করে। তারপর যখন ওই ছেলেগুলো ছুরি বের করে তখন তারা 3জন ভয় পেয়ে যায় আর তারা 3জন মিলে দৌড়াতে দৌড়াতে পুলিশ স্টেশনে চলে আসে। তারপর সেখানে ওই বাচ্চা ছেলেটার বোন আসে আর সে চিয়ানকে ধন্যবাদ জানায় তার ভাইকে সাহায্য করার জন্য। এদিকে মারপিট করার সময় চিয়ানের হাতে ব্যথা লেগেছিল, এজন্য জিয়া বাসায় এসে তার হাতে ব্যান্ডেজ করে দেয়। এখানে তারা একসাথে বসে একটু ড্রিঙ্কসও করে। তারপর জিয়া জানতে পারে চিয়ানের একটাই ইচ্ছা, সেটা হলো তার বুক স্টোরটা বড় করার। এই কারণে পরদিন জিয়া রাস্তার পাশে সেজেগুজে দাঁড়িয়ে লোকদেরকে ডাকতে থাকে, যার ফলে অনেক লোক চিয়ানের দোকানে ভিড় করে। কিন্তু চিয়ানের এই বিষয়টা একদমই ভালো লাগে না। কিছুক্ষণ পর একটা কাস্টমার যখন বুক স্টোরে আসে তখন সে এখানে কাউকেই দেখতে পায় না, তবে জিয়া তখন এখানে বিড়াল অবস্থায় ছিল। তারপর কাস্টমার যখন বিল পেমেন্ট করার জন্য আসে জিয়া তখন বিড়াল হয়েই ক্যালকুলেটরে বিলটা লিখে দিয়ে পেমেন্ট নিয়ে নেয়। এটা দেখে কাস্টমার তো পুরাই অবাক হয়ে যায়, এমনকি সে জিয়ার একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়, যা দেখে সবাই তো চিয়ানের দোকানে ভিড় করে বিড়ালটাকে দেখার জন্য। তাই এখন বাধ্য হয়ে জিয়াকে আবারও বিড়াল হতে হয়। কিন্তু চিয়ানের এসব বিষয়গুলো একদমই ভালো লাগে না, তাই সে জিয়াকে অনেক বকা দেয়। জিয়া তখন বলে, এর মাধ্যমে আমাদের তো অনেক টাকা ইনকাম হচ্ছে, তাহলে সমস্যা কি? চিয়ান বলে, আমার এভাবে ইনকাম করার কোনো দরকার নেই। জিয়া তখন কষ্ট পেয়ে বাহিরে চলে আসে আর নতুন একটি কাজ খোঁজার জন্য একটি জায়গায় চলে আসে। এখানে লিমু নামের একটি ছেলে আসে। তারপর তারা দুজন মিলে এখানে কাজের কম্পিটিশন করতে থাকে, কিন্তু লিমু একটু বেশি ভালো কাজ করে, তাই সে চাকরিটা পেয়ে যায়। এই কারণে জিয়া আবারও চিয়ানের বাসায় চলে আসে। পরের দিন চিয়ান তাকে নিয়ে শপিং এ আসে। এখানে সে তাকে একটি জামা কিনে দেয়, সাথে সে জিয়ার জন্য একটি ফোনও কিনে। তখনই চিয়ানের সাথে তার মায়ের দেখা হয়। তার মা তাকে তার সাথে যেতে বলে। তিনি আরো বলে, তোমার যদি কোনো প্রবলেম থাকে তাহলে তুমি আমাকে সবকিছু খুলে বলতে পারো। চিয়ান বলে, তোমার সাথে আমার কোনো কথা নেই। আসলে চিয়ানের মা তাকে একা রেখে অন্য একজন লোককে বিয়ে করে নিয়েছিল, তাই চিয়ান তার মায়ের সাথে কোনো সম্পর্ক রাখেনি। যাই হোক, তারপর চিয়ান আর জিয়া বাড়িতে চলে আসে। বাড়িতে এসে চিয়ান জিয়াকে ফোনটা দেয়। ফোন পেয়ে জিয়া তো অনেক খুশি হয়ে যায় এবং দুজনে মিলে সেলফিও তোলে। পরের দিন চিয়ান জানতে পারে তার মায়ের দ্বিতীয় ঘরের ছেলে তার দোকানে আসবে, আর তার ওই ভাইয়ের নাম ছিল কি যেন তার দোকানে আসতে না পারে, এই জন্য জিয়া গিয়ে তার সাথে দেখা করে আর দোকানের ভুলভাল অ্যাড্রেস বলে দেয়। তারপর জিয়া যখন চিয়ানের কাছে এসে এসব কিছু বলছিল তখন চিয়ান মনে মনে হাসতে থাকে। চিয়ানকে এভাবে হাসতে দেখে জিয়ার অনেক ভালো লাগে। এদিকে কি আবার খুঁজে খুঁজে চিয়ানের দোকানে চলে আসে আর চিয়ানকে বলে, যত টাকা লাগে আমি দিব, কিন্তু তার বিনিময়ে তোমাকে এই সিরিজটা করতে হবে। এই কথা শুনে চিয়ান বলে, এসব আমি করতে পারবো না। এই কারণে কি তাকে অপমান করে এখান থেকে চলে যায়। পরের দিন চিয়ান আবার জিয়ার ফোনের জন্য সিম কার্ড নিয়ে আসে। এখানে জিয়া তো সিম কার্ড পেয়ে বারবার চিয়ানকে ফোন করতে থাকে, যা দেখে চিয়ান বলে, দেখো আমি যখন দূরে থাকবো
তখনই তুমি আমাকে কল করবে। এভাবে একসাথে বাসায় থাকা অবস্থায় ফোন দিতে হয় না। জিয়া তখন মাথা নাড়িয়ে বলে ঠিক আছে। তারপর চিয়ান যখন এখান থেকে রুমে যাচ্ছিল তখন আবারও জিয়া তাকে ফোন করে ডিস্টার্ব করে। যাই হোক, পরদিন সকালবেলা জিয়ার মাথায় আবারও কাজ করার কথা আসে। তাই সে ঠিক করে আজকে সে কাজ কনফার্ম না করে বাড়িতে ফিরবে না। তাই সে শপিং মলে এসে একটা ড্রেস ট্রাই করতে থাকে। তখনই লিমু নামের সে ছেলেটা এখানে আসে, কিন্তু তার পিছনে কিছু লোক তাড়া করছিল। তাই লিমু জিয়ার কাছে এসে জিয়াকে বলে তুমি আমাকে তোমার ড্রেসের ভিতরে লুকিয়ে নাও। এদিকে লোকগুলো এসে লিমুকে খুঁজে পায় না, এই কারণে তারা এখান থেকে চলে যায়। তারা এখান থেকে চলে যাওয়ার পর জিয়া লিমুকে বলে তুমি আমাকে এর আগে একদিন সাহায্য করেছিলে, তাই আজকে আমি তোমাকে সাহায্য করলাম। আসলে একদিন কতগুলো খারাপ ছেলের হাত থেকে লিমু জিয়াকে বাঁচিয়েছিল, তাই জিয়া আজকে তাকে সাহায্য করেছে। যাই হোক, জিয়া মিস্টার ফুয়ের কাছে এসে বলে আপনি দয়া করে আমাকে একটা জব খুঁজে দিন। তারপর মিস্টার ফু জিয়াও যে বারে জব খোঁজার জন্য গিয়েছিল সেই বারে একটি জবের ব্যবস্থা করে দেয়। রাতের বেলা চিয়ান জিয়াকে বলে তুমি কিন্তু ভুল করেও ওইখানে গিয়ে ড্রিঙ্কস করবে না। আসলে ড্রিঙ্কস করলে জিয়ার লেজ আর কান বের হয়ে আসতো, আর এটা চিয়ান ভালো করেই জানতো। আর এখন জিয়া চিয়ানকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি সেখানে গিয়ে কোনো রকম ড্রিঙ্কস করব না, আমি তো শুধুমাত্র কাজ করতেই যাব। পরের দিন জিয়া কাজ করার জন্য বাড়ি আসে। এদিকে লিমু নামের সে ছেলেটা ওই লোকগুলোকে ধরে বেদম মারধর করে, কারণ সে তাদের থেকে টাকা ধার নিয়েছিল। এখানে তারা লিমুকে মেরে রাস্তায় ফেলে চলে যায়। তখনই জিয়া তাকে দেখতে পায়। এখানে লিমুর এই অবস্থা দেখে জিয়া চিয়ানকে কল করে। চিয়ান এখানে এসে জিয়াকে বলে তুমি অ্যাম্বুলেন্স এখনো কেন ডাকোনি? জিয়া বলে অ্যাম্বুলেন্স আবার কি? এদিকে লিমু আবার বলে আমাকে প্লিজ হসপিটালে নিয়ে যেও না, আমি হসপিটালে যেতে চাই না। এটা বলে সে অজ্ঞান হয়ে যায়। লিমু হসপিটালে যেতে চাইছিল না বলে জিয়ান তাকে তার সাথে বাসায় নিয়ে আসে। তারপর কাটা জায়গাগুলোতে তারা ব্যান্ডেজ করে দেয়। তারপর লিমুর জ্ঞান ফিরলে সে সবাইকে বলে তাকে একজন জ্যোতিষী বলেছে সে যেন কখনোই হসপিটালে না যায়, কারণ সেখানে গেলে নাকি তার মৃত্যু হতে পারে। আসলে এ কথাটা পুরোই মিথ্যে ছিল। আর সত্যিটা কি, কেন লিমু হসপিটালে যেতে চায়নি তা আমরা আস্তে আস্তেই জানতে পারবো। যাই হোক, তারপর লিমু চিয়ানকে ধন্যবাদ বলে এখান থেকে চলে যায়। এদিকে ডক্টর জু চিয়ানের সাথে কথা বলে। তখনই সেখানে জিয়াও চলে আসে। জিয়া ডক্টর জুকে বলে আমরা দুজন খেতে যাচ্ছি, তুমি কি আমাদের সাথে যাবে? জিয়া বলে হ্যাঁ অবশ্যই আমি তোমাদের সাথে যাব। কিন্তু চিয়ান তখন বলে তুমি তো এখনই খেয়ে আসলে, তাহলে আবার কেন যাবে? কিন্তু জিয়া তার কথা শোনে না। যাই হোক, তারপর যখন তারা বের হয় তখন হঠাৎ চিয়ানকে ফোন করে জানানো হয় তার একজন টিচার মারা গিয়েছে। আর এই টিচার চিয়ানের অনেক ভালো বন্ধুও ছিল, তাই চিয়ানকে এখন সেখানেই যেতে হবে। এই জন্য চিয়ান ডক্টর জুকে বলে তুমি একটু আমার বুক স্টোরে খেয়াল রেখো। এদিকে মুয়ের ডায়েরিতে চিয়ানের একটি ছবি দেখানো হয়, যেটা দেখে আমরা বুঝতে পারি হয়তো মু চিয়ানকে পছন্দ করে। অন্যদিকে ডক্টর জু চিয়ানকে আনার জন্য যেতে থাকে, কিন্তু জিয়াও তার সাথে যেতে চাচ্ছিল। তাই জিয়া বিড়ালের রূপ নিয়ে গাড়িতে উঠে যায়। তারপর যখন ডক্টর জু চিয়ানকে নেওয়ার জন্য আসে তখন জিয়া আবারও মানুষের রূপে চলে আসে। এখানে জিয়া পড়ার জন্য কিছু একটা খুঁজছিল। তখনই ডক্টর জু তাকে এই অবস্থায় দেখে অনেক ভয় পেয়ে যায়। এদিকে জিয়াও ডক্টর জুকে দেখে অনেক জোরে চিৎকার করে বলে এখান থেকে বাহিরে যাও। তারপর জিয়া একটা ড্রেস পরে বাহিরে আসে। যাই হোক, তারপর এখানে ডক্টর জুয়ের কাছ থেকে জিয়া জানতে পারে চিয়ানের বাবা মারা যাওয়ার পর তার মা তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। তখন সে তার দাদুর কাছে থাকতো, কিন্তু তার দাদু যখন মারা যায় তখন সে তার দাদুর বাড়ি ছেড়ে একা থাকতে শুরু করে। আসলে চিয়ানকে বাহির থেকে যতটা শক্ত মনে হয় সে কিন্তু মোটেও ততটা শক্ত না, সে খুবই নরম স্বভাবের একটি ছেলে। এসব কথা শুনে জিয়ার তো চিয়ানের জন্য অনেক মায়া হয়। যাই হোক, তারপর চিয়ান যখন বেরিয়ে আসে তখন তাড়াতাড়ি করে জিয়া গাড়িতে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু চিয়ান তাকে দেখে নিয়েছিল তাই সে তাকে বেরোতে বলে। তখন ও বলে দেখো আমি প্রমিস করেছি আমি এখানে কোনো বদমাইশি করব না। তারপর রাতে জিয়া আর চিয়ান তার দাদার বাড়িতে চলে আসে আর ডক্টর জু এখান থেকে চলে যায়। চিয়ান যেহেতু তার দাদার বাড়িতে অনেকদিন ধরে ছিল না তাই তার বাসায় কোনো কারেন্টের লাইন ছিল না। এদিকে আবার তাদের মোবাইলেরও চার্জ শেষ হয়ে গিয়েছিল। তাই জিয়া বিড়ালের চোখ দিয়ে মোমবাতি খুঁজে নিয়ে আসে, কারণ বিড়াল তো রাতে অনেক ভালো দেখতে পায়। যাই হোক, এখানে তারা দুজন একসাথে বসে গল্প করছিল। তখন চিয়ান বলে আমি আমার দাদুকে সবসময় অনেক বেশি মিস করি। জিয়া বলে আমারও একটা বোন ছিল, কিন্তু আমার বোনও একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, এই কারণে আমি আমার বোনকেও অনেক মিস করি। কিন্তু আমি আমার বাবা মায়ের জন্য এসব কথা আমার নিজের মধ্যেই রেখে দিয়েছিলাম, কারণ আমি যেভাবে কষ্ট পাচ্ছি এটাও যদি সবাইকে বুঝতে দিতাম তাহলে আমার সাথে সাথে তারাও সবাই
অনেক বেশি কষ্ট পেত। তখন চিয়ান বলে, তুমিও কিন্তু অনেক স্ট্রং, তবে আমরা আমাদের যে প্রিয় মানুষগুলোকে ভালোবাসি তাদেরকে যদি হারিয়ে ফেলার পর ভুলে যাই তাহলে কিন্তু আমরা নতুন করে কাউকে কোনোদিনই ভালোবাসতে পারবো না। এসব বলে চিয়ান জিয়ার হাত ধরে বলে, আমি শুধুমাত্র একটা উইশই করতে চাই, সেটা হলো তুমি আমার দাদু আর বাবা মাকে ফিরিয়ে আনো। তখন জিয়া বলে, কেউ যদি অসুস্থ হয় তাহলে তাকে সুস্থ করার চেষ্টা করা যায়, কিন্তু মরে যাওয়া মানুষকে ফিরিয়ে আনা কখনই সম্ভব না। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে একটা কালো বিড়াল আর একটা সাদা বিড়ালকে দেখতে পাই, যেখানে সাদা বিড়ালটা মারা গিয়েছিল আর কালো বিড়ালটা হলো লিমু। লিমু তার মাস্টারের কাছে গিয়ে বলে, আমাকে সব সময়ের জন্য মানুষ করে দাও। তখন মাস্টার বলে, এটা করলে কিন্তু তোমার পাওয়ার চলে যাবে। যা দেখে আমরা বুঝতে পারি লিমু কিন্তু সাধারণ কোনো মানুষ না, সেও ম্যাংওয়ার্ডের একটা বিড়াল, আর এই কারণেই সেদিন লিমু তাকে হসপিটালে নিতে নিষেধ করেছিল। যাই হোক, তারপর আমরা আবারও লিমুকে দেখতে পাই। সে একজন লোকের কাছে এসে বলছিল, ওই বিড়ালটাকে যে মেরেছিল আমার কাছে তার একটা ছবি আছে। এখানে সে ছবিটা দেখিয়ে বলে, এখান থেকে চিয়ান নামের ছেলেটাই ওই বিড়ালটাকে মেরেছে। এর পরের দিন চিয়ান জিয়াকে নিয়ে ঘুরার জন্য তার পুরনো স্কুলে চলে আসে। এখানে আসার পর চিয়ানের একটা বিড়াল মারা যাওয়ার কথা মনে পড়ে, আর ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই কয়েকজন মিলে ওই বিড়ালটাকে লবণ মাখানো কিছু খাবার খাইয়েছিল। তখন চিয়ান এসে তাদেরকে বলে, বিড়াল লবণ দেওয়া কোনো খাবার খায় না। এই বলে সে বিড়ালটাকে তার সাথে নিয়ে যায়। তারপর থেকে চিয়ান বিড়ালটার সাথে সবসময় খেলাধুলা করত, কিন্তু একদিন হঠাৎ করে বিড়ালটা মারা যায় আর সবাই বলে চিয়ান নাকি তাকে মেরে ফেলেছে। সে স্কুলে সবাইকে সত্যি কথা বলে যে সে বিড়ালটা মারেনি, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। এই কারণে তার দাদু তাকে স্কুল থেকেও বের করে দেয়। এখানে চিয়ান জিয়াকে বলে, জানো ওই বিড়ালটাও ঠিক তোমার মতোই ছিল। এসব শুনে জিয়া বলে, তোমার কোনো দোষ নেই, সবাই বিড়ালদের জন্য স্পেশাল হয় না, কিন্তু তুমি খুব স্পেশাল। এটা বলে সে চিয়ানের মাথায় হাত বুলিয়ে দেয়। এদিকে এক সাইড থেকে লিমু তাদের দুজনকে একসাথে দেখে অনেক বেশি আপসেট হয়ে যায়। যাই হোক, তারপর রাতের বেলা বৃষ্টি হচ্ছিল এবং খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। এতে জিয়া অনেক ভয় পেয়ে যায়, আর তাই সে তাড়াতাড়ি করে চিয়ানের কাছে শুতে চলে আসে। চিয়ান তো প্রথমে তার সাথে জিয়াকে রাখতেই চাইছিল না, কিন্তু জিয়াকে এতটা ভয় পেতে দেখে সে নিজের সাথে জিয়াকে শোয়ার অনুমতি দিয়ে দেয়। এখানে জিয়াও শান্তিতে ঘুমিয়ে পড়ে, কিন্তু রাতের বেলা লিমু চিয়ানকে মারার জন্য চলে আসে। তবে এখানে সে জিয়া আর চিয়ানকে একসাথে ঘুমাতে দেখে সে আবার চলে যায়। পরদিন জিয়া বারে কাজের জন্য আসে। এদিকে লিমু তখন বিড়ালে পরিণত হয়ে যাচ্ছিল, কিন্তু তখনই সে কিছু একটা খেয়ে আবারও ঠিক হয়ে যায়। তারপর লিমু রাতে আবারও চিয়ানকে মারার জন্য আসে, কিন্তু জিয়া সে চিয়ানকে বাঁচিয়ে নেয়। তবে চিয়ানকে বাঁচাতে গিয়ে সে নিজেই পায়ে ব্যথা পেয়ে যায়। আর এখন জিয়াকে তো কোনো নর্মাল হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব না, কারণ সে তো নর্মাল কোনো মানুষ না, সে হলো বিড়াল মানুষ। তাই চিয়ান তাকে নিয়ে একজন প্রাইভেট ডক্টরের কাছে চলে আসে। সে আসলে চিয়ানের পরিচিত ছিল। এখানে জিয়া তো ইঞ্জেকশন দেখে ভয় পেয়ে চিল্লাচিল্লি করতে শুরু করে, তাই চিয়ান তাকে জড়িয়ে ধরে। তারপরও জিয়া ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। এবার চিকিৎসা শেষ করে তারা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে জিয়া এক পায়ে চলার চেষ্টা করছিল, কিন্তু সে বারবারই পড়ে যাচ্ছিল। তাই চিয়ান তাকে ধরে বলে, তুমি একদমই নড়াচড়া করবে না, যতদিন তোমার পা ঠিক না হচ্ছে ততদিন তোমার যা যা দরকার আমি তোমার সবকিছু করে দিব। এই সুযোগ পেয়ে জিয়া বসে বসে একবার এক এক রকম জিনিস চেয়ে চিয়ানকে অনেক বেশি বিরক্ত করছিল। আপনারা কারা কারা সুযোগ পেয়ে প্রিয় মানুষকে এভাবে বিরক্ত করেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। যাই হোক, পরের দিন সকালে মু জিয়াকে দেখার জন্য চলে আসে আর তাদেরকে জিজ্ঞাসা করে তারা ওই লোকটাকে দেখতে পেয়েছে কিনা যে চিয়ানের উপর আক্রমণ করেছিল। জিয়া তখন বলে, আসলে আমার মনে হয় ওই লোকটার মেন টার্গেট আমি ছিলাম। মু বলে, আমি আমার আঙ্কেলের সাথে কথা বলবো, সে পুলিশের জব করে। এখন তুমি আমাকে বলো তুমি চিয়ানের সাথে এখানে কেন থাকো? জিয়া বলে, আসলে আমাদের মধ্যে একটা সম্পর্ক হয়েছে, এই কারণে আমরা একসাথে থাকি। এই কথাটা শুনে চিয়ান তার মুখটা হাত দিয়ে ঢেকে নেয়। এদিকে বেচারি মতো এই কথাটা শুনে অনেক কষ্ট পায়, কারণ সে চিয়ানকে অনেক পছন্দ করত। এর পরের দিন লিমু আবার চিয়ানের বাসায় আসে আর চিয়ানকে বলে, আমি শুনলাম জিয়া নাকি পায়ে ব্যথা পেয়েছে, এই জন্য আমি ওকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আসলাম। তারপর চিয়ান জিয়াকে কোলে নিয়ে লিমুর বাইকে বসিয়ে দেয়, কিন্তু লিমুর সাথে জিয়াকে দেখে চিয়ান তো অনেক জেলাস হয়। এমনকি সে তার স্টোরে এসে নিজের কাজে মনও দিতে পারছিল না, এবং রাস্তা দিয়ে যখনই কোনো বাইক যায় তখনই সে ভাবে লিমু হয়তো বা জিয়াকে নিয়ে এসেছে। এদিকে লিমু জিয়াকে জিজ্ঞাসা করে, আমার টার্গেট চিয়ান ছিল, তাহলে তুমি তাকে বাঁচাতে কেন আসলে? জিয়া বলে, আমি চিয়ানকে পছন্দ করি। লিমু বলে, ও কিন্তু আসলে এতটাও ভালো ছিল না। তখন জিয়া এ কথাটা ঘুরিয়ে লিমুকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো? লিমু বলে, না,
আমি যাকে পছন্দ করতাম সে মারা গিয়েছে। এই কথা শুনে জিয়া তাকে সরি বলে। তারপর তারা বাড়িতে চলে আসে। এখানে চিয়ান জিয়াকে যখন নিয়ে যাচ্ছিল তখন জিয়ান লিমুকে বাই বলে। এটা চিয়ানের একদমই ভালো লাগে না। আসলে চিয়ানও জিয়াকে পছন্দ করতে শুরু করেছে, এই কারণে সে লিমুর সাথে জিয়াকে একদমই সহ্য করতে পারছিল না। যাই হোক, এদিকে মিস্টার লুই জিয়ার সাথে দেখা করার জন্য চলে আসে। তখন চিয়ান জানতে পারে মিস্টার লুই তার দাদুকে চিনতো, আর তার দাদুও ওই ম্যাংওয়ার্ড সম্পর্কে জানতো। যাই হোক, পরদিন চিয়ান তার স্টোরে আসে। চিয়ানের কাছে কোনো টাকা ছিল না, এই জন্য সে চিন্তা করছিল কিভাবে সে টাকা ম্যানেজ করবে। তখন একজন বুক পাবলিশার এসে বলে, আমি একটা বুক লঞ্চ পার্টি রাখতে চাই, কিন্তু কে এই কাজটা করবে সেটা একদম সিক্রেট, আর এই কারণে তুমি তোমার শপের ভাড়া হিসেবে যত টাকা চাইবে তত টাকাই পাবে, টাকা নিয়ে কোনো প্রবলেম হবে না। এখন তো চিয়ানেরও টাকার দরকার ছিল, এই কারণে সে লোকটার কথায় রাজি হয়ে যায়। কিন্তু পার্টিটা আসলে তার ভাই কি করছিল। তারপর পার্টির দিন চিয়ান এই বিষয়টা জানতে পারে, কিন্তু এখন আর তার কাছে করার মতো কিছুই ছিল না, কারণ সে অলরেডি টাকাগুলো নিয়ে নিয়েছিল। এই জন্য সে তার ভাই কিকে কিছুই বলতে পারে না। এদিকে পার্টির সময় সবাইকে ড্রিঙ্কস দেওয়ার জন্য লিমু চলে আসে। তখন লিমু বুদ্ধি করে চিয়ানের জন্য একটা বিষ মিশানো ড্রিঙ্কস নিয়ে আসে, কিন্তু ভুলবশত সেটা চিয়ানের ভাই কি খেয়ে ফেলে, যার ফলে সে অনেক অসুস্থ হয়ে যায়। তারপর সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে যায়। এসব কিছুর জন্য কিয়ার মা চিয়ানের উপর অনেক রেগে যায় আর চিয়ানকে অনেক কথা শোনায়, কিন্তু মুয়ার জিয়া এসে তাকে এখান থেকে নিয়ে যায়। তারপর মুয়ার জিয়া মিলে ঠিক করে কে এই বিষ মিশিয়েছে তারা সেটা খুঁজে বের করবে। অন্যদিকে চিয়ান আজকে তার মায়ের কথায় অনেক বেশি কষ্ট পেয়েছিল, তাই সে রাতের বেলা যখন বাড়ি ফিরছিল তখন বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় আসছিল, যা দেখে জিয়া এসে তার মাথায় ছাতা ধরে, কিন্তু চিয়ান বারবার জিয়াকে সরিয়ে দেয়। এখানে সে জিয়াকে বলে, আমার একা থাকতে অভ্যাস হয়ে গিয়েছে। জিয়া বলে, এরকমটা কেন বলছো, এখন তো তোমার সাথে আমি আছি। এই বলে জিয়া তাকে জড়িয়ে ধরে। পরের দিন ডক্টর জুয়ার চিয়ান ড্রিঙ্কস করে। ড্রিঙ্কস শেষ করার পর ডক্টর যখন তাকে বাড়িতে নিয়ে আসে তখন তার কোনো হুঁশই ছিল না। এখানে ডক্টর জু তাকে বিছানায় শুয়ে দিয়ে চলে যায়। তখন জিয়া চিয়ানের জুতাগুলো খুলে দিতে আসে, কিন্তু চিয়ান তখন বিছানা থেকে পড়ে যাচ্ছিল, আর তাকে তুলতে গিয়ে তাদের মধ্যে কিস হয়ে যায়, যার জন্য জিয়া তো অনেক লজ্জা পায়, সাথে সে অনেক বেশি খুশিও হয়। পরের দিন তারা তিনজন মিলে তাদের বুক স্টোরের সিসিটিভি ক্যামেরা দেখতে থাকে, যেটা একজন রিপোর্টার তাদের জন্য রেখেছিল, কারণ রিপোর্টার জানতো চিয়ান আর কিয়ের মধ্যে ভালো কোনো সম্পর্ক নেই। তবে এই সিসিটিভি ক্যামেরা থেকে প্রমাণ হয়ে যায় চিয়ান আসলে বিষ মিশায়নি। অন্যদিকে মু এসে চিয়ানকে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। তখন চিয়ান বলে, কিন্তু আমি তোমাকে পছন্দ করি না। এদিকে সবকিছু দূর থেকে ডক্টর জু শুনছিল এবং জিয়াকে এসে সে সবকিছু বলে দেয়। এসব কথা শুনে জিয়া তো অনেক রেগে যায় আর মুয়ের কাছে এসে বলে, চিয়ান শুধুমাত্র আমাকে লাইক করে। মু তখন বলে, তাই নাকি? এটা আমরা চিয়ানকে জিজ্ঞেস করলেই জানতে পারবো যে সে তোমাকে লাইক করে নাকি করে না। তখনই রাস্তায় একটা কুকুর চিৎকার করছিল, যা দেখে জিয়া তো ভয় পেয়ে মুখে জড়িয়ে ধরে। এদিকে ডক্টর জুয়ার চিয়ান গাড়িতে করে এখানে আসে। তখন জিয়া এসে চিয়ানকে বলে, আমি তোমাকে লাইক করি, তুমি কি আমাকে লাইক করো? চিয়ান তার এ প্রশ্নের কোনো উত্তর দেয় না, যার জন্য জিয়া অনেক কষ্ট পায়। এদিকে লিমুর জন্মদিন সেলিব্রেট করার জন্য বারের ম্যানেজার কেক নিয়ে তার কাছে আসে, কিন্তু এসব দেখে লিমু রাগ করে সেখান থেকে চলে যায়। জিয়া তখন তাকে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি তোমার জন্মদিন সেলিব্রেট কেন করলে না? লিমু বলে, কারণ এই দিনে আমি আমার সব থেকে প্রিয় মানুষটাকে হারিয়েছি। এখানে তারা দুজন বসে বসে একসাথে ড্রিঙ্কস করতে থাকে, আর ড্রিঙ্কস করার কারণে জিয়ার কান বেরিয়ে আসছিল। এটা বুঝতে পেরে জিয়া এখান থেকে পালিয়ে যায়, আর কিছুক্ষণ পরই সে বিড়ালে পরিণত হয়। এদিকে তখনই একজন লোক এসে জিয়াকে খাঁচার ভিতরে ঢুকিয়ে নেয় আর গাড়িতে তুলে নিয়ে যেতে চায়। অন্যদিকে লিমুও তখন জিয়াকে খোঁজার জন্য গাড়ির কাছে চলে আসে, এমনকি সে এখানে জিয়ার জ্যাকেটটাও পরে থাকতে দেখে। এদিকে আবার জিয়া বাড়ি আসছে না দেখে চিয়ান তাকে খুঁজতে রাস্তায় বেরিয়ে পড়ে। রাস্তায় আসার পর সে একটা ছেলেকে জিজ্ঞাসা করে জানতে পারে জিয়ার লিমুর সাথে ছিল। এটা শুনে চিয়ান লিমুর সাথে দেখা করে আর জানতে পারে তারা একসাথে ড্রিঙ্কস করছিল, কিন্তু তখনই হঠাৎ করে জিয়া সেখান থেকে চলে গিয়েছিল। তারপর সে যখন জিয়াকে খুঁজতে বের হয় তখন সে রাস্তার মধ্যে জিয়ার জ্যাকেটটা পরে থাকতে দেখে। এসব শুনে চিয়ান বুঝতে পারে জিয়া ড্রিঙ্কস করেছিল বলেই সেখান থেকে পালিয়েছিল। তারপর চিয়ান ওই ম্যাংওয়ার্ডের লোকের কাছে আসে আর তাকে সব ঘটনা খুলে বলে। অন্যদিকে জিয়া
জিয়া বিড়াল থেকে আবারও মানুষে পরিণত হয় আর খাঁচা থেকে বেরিয়ে একটা জাহাজে উঠে বসে। এখানে সে মোবাইল পেয়ে সঙ্গে সঙ্গে চিয়ানকে কল করে বলে আমাকে তারা সমুদ্রে ধরে নিয়ে এসেছে, প্লিজ তুমি আমাকে বাঁচাও। চিয়ান সাথে সাথে একটি স্পিড বোর্ডের মাধ্যমে জিয়ার কাছে চলে আসে। এখানে তো তারা দুজন দুজনকে দেখে জড়িয়ে ধরে। তারপর তারা দুজন মিলে একটা হোটেলে আসে। আজকে চিয়ানও জিয়াকে বলে দেয় যে আমিও তোমাকে ভালোবাসি, এই বলে সে জিয়াকে কিস করে। এখানে চিয়ান জিয়াকে বলে আমি সারা জীবন তোমার সাথে কাটাতে চাই। এটা শুনে জিয়াও তাকে জড়িয়ে ধরে। তারপর তারা ঠিক করে তারা দুজন মিলে এই কিডন্যাপারকে খুঁজে বের করবে। এই জন্য তারা দুজন একটা লয়ার ঠিক করে। অন্যদিকে মু একটা ছবিতে দেখতে পায় লিমুই ওই দিন পার্টিতে ড্রিঙ্ক সার্ভ করেছিল। এজন্য সে পুলিশের কাছে গিয়ে বলে আমি লিমুর খবর পেলেই আপনাদের জানাবো। এদিকে মু চিয়ান আর জিয়াকে লিমুর বিষয়ে সবকিছু বলে দেয়। অন্যদিকে লিমু আবার তাদের সবাইকে দেখে পালিয়ে যেতে শুরু করে। যাই হোক, তারপর বাড়িতে এসে জিয়া চিয়ানকে বলে আমরা আজকে একসাথে ঘুমাবো, কিন্তু চিয়ান না করে দেয়। তারপর তারা এই বিষয়টা নিয়ে ঝগড়া করতে গিয়ে একজন আরেকজনের উপরে পড়ে যায়। এখানে জিয়ার ভিতরে একটু অন্যরকম ফিলিংস হয়, তাই জিয়া চিয়ানকে সোফাতে চলে যেতে বলে আর সে নিজে কম্বলের ভিতরে লুকিয়ে পড়ে। এদিকে আজকেও লিমু চিয়ানকে মারার জন্য চলে আসে, কিন্তু কোনো একটা পাওয়ারের কারণে সে চিয়ানকে মারতে পারছিল না। জিয়া এই বিষয়টা বুঝতে পারে, এই কারণে সে উঠে চিয়ানের কাছে চলে আসে। তখন জিয়াকে দেখে লিমু বিড়ালে পরিণত হয়। পরের দিন চিয়ান আর জিয়া একটা জায়গায় আসে। এখানে একটা কম্পিটিশন চলে। এখানে তারা যদি জিততে পারে তাহলে তারা একটা গোল্ড ফিশের পুতুল পাবে। যেটা দেখে চিয়ান জিয়াকে বলে তোমার কি এই মাছের পুতুলটা লাগবে? জিয়া বলে হ্যাঁ। তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই তারা এটা জিতে নিয়েছে। তারপর বাড়ি আসার সময় জিয়া একজন লোককে দেখতে পায়। তাকে দেখে সে বুঝতে পারে এই লোকটা ওই দিন রাতে তাকে কিডন্যাপ করেছিল। তাই তারা দুজন এই লোকটার পিছন করতে করতে হসপিটালে চলে আসে। এখানে এসে তারা যখন ডাক্তারকে সবকিছু খুলে বলে তখন ডক্টর বলে এরকম কাউকে যদি আমি দেখি তাহলে তোমাদেরকে আমি এ বিষয়ে জানাবো। অন্যদিকে মু লিমুর ব্যাপারে সব খোঁজখবর নিয়ে জানতে পারে তার আইডিয়ার ঠিকানা সবকিছুই ভুল ছিল। এদিকে আবার জিয়া লিমুর প্রতিবেশীর কাছে খোঁজ নিয়ে জানতে পারে অনেকদিন ধরে লিমু বাড়িতে নেই। আসলে লিমু জানতে পেরেছিল যে তাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, এই কারণে সে পুলিশের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। অন্যদিকে মিমার জিয়া কোথাও যাচ্ছিল, তখন লয়ার এসে তাদেরকে বলে আমি একজনকে খুঁজে পেয়েছি যে জিয়াকে কিডন্যাপ করেছিল। তখন মোবাইলে ছবি দেখে জিয়াও বলে হ্যাঁ এই লোকটাই আমাকে কিডন্যাপ করেছিল, চলো আমরা তাকে গিয়ে ধরে ফেলি। আসলে যেহেতু চিয়ানের এলাকায় বিড়াল কমে যাচ্ছে তাই তারা ঠিক করে যে তারা পার্কে খোঁজ করবে যে সে লোকটা এসে কোনো বিড়ালকে নিয়ে যাচ্ছে কিনা। তারপর তারা যখন পার্কে বসেছিল তখন জিয়া ওই লোকটার স্মেল পাচ্ছিল যে তাকে কিডন্যাপ করেছিল। তখনই তারা দেখতে পায় ওই লোকটা এসে বিড়ালদের কিছু একটা মিশানো খাবার দেয়। তারপরে সে বিড়ালটাকে নিয়ে চলে যাচ্ছিল। তখন এই চিয়ান লোকটাকে ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তারপর রাতে যখন দুইজন বাড়িতে আসে জিয়া বারবার চিয়ানের গায়ের কাছে এসে তাকে কিস করছিল, আবার কখনো কখনো তাকে জড়িয়ে ধরছিল। এসব কারণে চিয়ান তার থেকে পালিয়ে নিজের ঘরে চলে আসে। কিন্তু বিড়াল তো এমনিতেই মানুষের গায়ের কাছে থাকতে পছন্দ করে। এটা বুঝতে পেরে চিয়ান আবারও জিয়ার কাছে এসে শুয়ে পড়ে। পরের দিন চিয়ান ডক্টর জুয়ের বাড়িতে আসে, কিন্তু হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়। তখনই চিয়ানের মনে পড়ে বিদ্যুৎ চমকালে জিয়া তো অনেক ভয় পায়, তাই সে এরকম বৃষ্টির মধ্যেই বাড়ি ফিরে আসে আর জিয়াকে ঠিক দেখে জড়িয়ে ধরে। পরদিন ও জিয়াকে নিয়ে ঘুরতে বের হয় আর সারাদিন তারা অনেক মজা করে। রাতে বাড়িতে এসে চিয়ান জিয়াকে বলে এতদিন হয়তো আমি তোমার মতো একটা মেয়েকেই খুঁজছিলাম। এটা বলে সে জিয়াকে কিস করতে চায়, কিন্তু জিয়া তাকে না করে ম্যাও বলে এখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর সে আবারও চিয়ানের কাছে ফিরে আসে আর তাকে একটা কিস করে দেয়। অন্যদিকে মুয়া ডক্টর জু মিলে প্রচন্ড ড্রিঙ্ক করে। আসলে ডক্টর জু মুকে পছন্দ করত আর মু চিয়ানকে পছন্দ করত, কিন্তু কেউই তো নিজের ভালোবাসার মানুষকে পায় না। তাই তারা দুজন ইচ্ছা মতো ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে যায় আর ড্রাঙ্ক অবস্থায় তারা দুজন সারা রাত একসাথে কাটিয়ে দেয়। পরদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর এসব দেখে মু তো প্রচন্ড রেগে যায়, কিন্তু রাগ করলেই বা আর কি হবে, তারা দুজনই তো রাতের বেলা ড্রাঙ্ক ছিল। তাই মু ডক্টর জুকে মেনে নেয় আর তাকে একটা কিস করে দেয়। এতে ডক্টর জু তো অনেক খুশি হয়ে যায়। এদিকে আজকে আবার জিয়ার বাবা মিয়াংওয়ার্ড থেকে এওয়ার্ডে চলে আসে। তারপর জিয়ার তার বাবা বাড়ির ছাদের উপরে বসে কথা বলছিল। আসলে তার বাবা তাকে তার সাথে নিয়ে যেতেই এখানে এসেছিল, কিন্তু জিয়া তার হাতের বালাটা দেখিয়ে বলে জিয়ানের উইশ সে যতক্ষণ না পর্যন্ত পূরণ করবে ততক্ষণ পর্যন্ত সে এখান থেকে যেতে পারবে না। তাছাড়া আমি এখন চিয়ানকে প্রচন্ড ভালোবাসি। কিন্তু ওর বাবা বলে বিড়াল আর মানুষ কখনই একসাথে থাকতে পারে না। তখনই চিয়ান ঘরে আসে আর তার আসার শব্দ শুনতে পেয়ে জিয়ার তার বাবা
বাবা ঘরের ভিতরে চলে আসে। এখানে সে জিয়ার বাবা রাগ দেখিয়ে চিয়ানকে বলে, তুমি তোমার উইশটা এখনই বলো, কারণ তোমার উইশের কারণে আমার মেয়ে এখান থেকে যেতে পারছে না। আমি এবার আমার মেয়েকে আমার সাথে নিয়ে যাব। তখন জিয়া এগিয়ে এসে বলে, এখন ওর কোনো উইশ নেই। যাই হোক, এখানে চিয়ান তো জিয়ার বাবাকে দেখে একটু একটু ভয় পাচ্ছিল, কিন্তু তারপরে সে জিয়ার বাবাকে আজকে রাতে এখানেই থেকে যাওয়ার কথা বলে। এই কারণে রাতের বেলা চিয়ান খাটে আর জিয়ার বাবা নিচে শুয়ে পড়ে। কিন্তু ওর বাবা এতটাই বিরক্ত করছিল যে চিয়ানকে বাধ্য হয়েই জিয়ার বাবাকে খাটে শোয়াতে হয়, আর সে নিচে এসে শুয়ে পড়ে। পরের দিন জিয়ার বাবা দেখতে পায় চিয়ান আর জিয়াও দুজনে একসাথে শুয়ে আছে। এটা দেখে তার বাবা তো অনেক রেগে যায় আর তাদের দুজনকে আলাদা করার চেষ্টা করে। এমনকি একবার তো জিয়ার বাবা চিয়ানকে চেয়ারে বেঁধে সিঁড়ি থেকে ফেলে দেওয়ার ভয় দেখায় আর বলে, তুমি এখনই তোমার একটা উইশ করো, তা না হলে আমি এখনই তোমাকে এখান থেকে ফেলে দিব। জিয়ার বাবা যখন চিয়ানকে ফেলেই দিবে, ঠিক তখনই জিয়া এখানে চলে আসে আর চিয়ানকে বাঁচিয়ে নেয়। এদিকে লিমু জেনে যায় যে জিয়া আসলে একটা বিড়াল। অন্যদিকে রাতের বেলা জিয়া তার বাবাকে বলে, চিয়ান একদিন আমাকে বাঁচিয়েছিল, সেই দিন সে যদি আমাকে না বাঁচাতো তাহলে আমিও হয়তো আমার বোনের মতো মারা যেতাম। এই কথাটা শুনে জিয়ার বাবা চিয়ানকে মেনে নেয়। এখানে চিয়ান ও জিয়ার বাবাকে কথা দিয়ে বলে, আমিও আপনার মেয়েকে অনেক ভালোবাসি আর সারা জীবন তার পাশেই থাকবো। যাই হোক, তারপর লিমু জিয়ার বাবার সাথে এসে দেখা করে আর তাকে বলে, চিয়ান আপনার বড় মেয়েকে মেরে ফেলেছে। তখন জিয়ার বাবা বলে, আমি চিয়ানের সাথে কয়েকদিন ছিলাম, সে কখনোই এরকম কাজ করতে পারে না। তাছাড়া তুমি আমার বড় মেয়েকে কিভাবে চিনো? তখন লিমু বলে, কারণ আমি আপনার বড় মেয়েকে ভালোবাসতাম। তারপর সে জিয়ার বাবাকে তার বড় মেয়ের কিছু লোম দেখায় আর বলে, দেখুন, আমি চিয়ানকে মারার জন্য এখানে এসেছি। এখন আপনিই বলুন, চিয়ানকে মারার কাজে আপনি কি আমার সাহায্য করবেন নাকি করবেন না? তখন জিয়ার বাবা বলে, দেখো, চিয়ান আমার বড় মেয়েকে মারেনি, তুমি এসব ভুলে গিয়ে নতুন করে জীবনটা শুরু করো। কিন্তু লিমু বলে, আপনার বড় মেয়ে যেদিন মারা গিয়েছে আমার জীবন তো ওই দিনই শেষ হয়ে গিয়েছে। এটা বলে সে এখান থেকে রাগ করে চলে যায়। তারপর লিমু জিয়ার সাথে এসে দেখা করে। এখানে সে যে একজন বিড়াল সেটা সে জিয়াকে বলে দেয়। এমনকি সে এখানে ক্যাটশিল নামের একটা জিনিসের কথা বলে। ক্যাটশিল হলো এমন একটা জিনিস যেটা কোনো মানুষের কাছে থাকলে সে মানুষকে কোনো বিড়াল মারতে পারবে না। কিন্তু এখানে জিয়া বুঝতেই পারে না যে লিমু চিয়ানকে মারার প্ল্যান করছে। তাই লিমু যখন বলে চিয়ানের কাছ থেকে ক্যাটলিস্টটা এনে দেওয়ার কথা, তখন জিয়া সেটা করতে রাজি হয়ে যায়। তারপর জিয়া ওই জিনিসটা খুঁজতে শুরু করে, কিন্তু জিয়া কোনো ক্যাটসিলই খুঁজে পায় না। কিন্তু তখন সে চিয়ানের কাছ থেকে একটা বুকমার্ক পায়। এখানে জিয়া চিয়ানকে বলে, এটাকে আমি আমার কাছে রাখতে পারি? চিয়ান বলে, হ্যাঁ, অবশ্যই। তারপর চিয়ান যখন তাকে কিস করে তখন তার হাতে থাকা বুকমার্কটা জ্বলে ওঠে, যেটা আবার লিমু দূর থেকে দাঁড়িয়ে দেখতে পায়। আসলে বুকমার্কটাই হচ্ছে ক্যাটসিল, যেটা লিমু চিয়ানের থেকে সরাতে চাইছিল। এখন যেহেতু ক্যাটসিলটা জিয়ার কাছে ছিল, তাই রাতের বেলা লিমু চিয়ানকে মারতে আসে। কিন্তু মারতে যাওয়ার আগে লিমু জিয়ার কাছে আসে আর বলে, তোমার বোনকে আসলে চিয়ানে মেরেছে। এই বিষয়টা জিয়া কিছুতেই বিশ্বাস করে না। তাই লিমু তখন জিয়ার হাত পা বেঁধে চিয়ানকে মারার জন্য চলে আসে। কিন্তু এখানে জিয়া শব্দ করতে থাকে, যার কারণে চিয়ান আগে থেকেই সতর্ক হয়ে গিয়েছিল। তারপর চিয়ান আর লিমুর মারামারি শুরু হয়। মারামারি করতে গিয়ে চিয়ানের গায়ে চাকু লেগে যায়। এই কারণে চিয়ানকে হসপিটালে ভর্তি করানো হয়। তবে আজকে আবার লিমু জানতে পারে যে জিয়ার বোনকে আসলে চিয়ান মারেনি। তাই সে চিয়ানের কাছে এসে সরি বলে, সাথে এটাও বলে যে আমি আসলে জিয়াকে তোমার থেকে প্রটেক্ট করতে চাইছিলাম, কারণ আমি চাই না জিয়ার অবস্থাও তার বোনের মতো হোক। আর আরেকটা কথা জেনে রাখো, আমি কিন্তু অবশ্যই জিয়ার বোনের মার্ডারকে খুঁজে বের করব। তখনই চিয়ান বলে, কোনো সমস্যা নেই, আমি অবশ্যই তোমাকে এই ব্যাপারে সাহায্য করব। পরদিন জিয়ার বাবা মিয়াং ওয়ার্ডে আবারও ফিরে যায়। এদিকে চিয়ান আর জিয়া রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তারা রাস্তায় একটা অজ্ঞান বিড়ালকে দেখতে পায়। এখানে জিয়া গন্ধ শুকে বুঝতে পারে ওই কিডন্যাপার লোকটা আশেপাশেই আছে। তাই তারা যখন ওই লোকটার পিছন করছিল তখন জিয়া কিছু একটার সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। এই কারণে চিয়ান জিয়াকে হসপিটালে নিয়ে আসে। তখন মু বলতে থাকে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই লোকটাকে ধরতে হবে। এই কারণে মু পুলিশকে ফোন করে সবকিছু জানিয়ে দেয়। এদিকে আবার দরজার বাহির থেকে ডক্টর লু তাদের সব কথা শুনছিল। তারপর আমরা দেখতে পাই ডক্টর লু ওই লোকটার সাথে কথা বলছিল যে জিয়াকে কিডন্যাপ করেছিল। এদিকে জিয়া আবার ওই লোকটার গন্ধ পেয়ে এখানে চলে আসে আর তাদেরকে কথা বলা অবস্থায় দেখতে পায়। এখানে জিয়া ডক্টর লুকে জিজ্ঞাসা করে যে এই লোকটা কে ছিল। তখন ডক্টর লু বলে, এটা আমার একজন পেশেন্টের বাড়ির লোক। তারপর তারা সবাই কিডন্যাপারকে ধরার জন্য একটা
একটা প্ল্যান করে, এমনকি প্ল্যান মতো তারা কিডন্যাপারকে ধরেও ফেলে, কিন্তু লাস্টে কিডন্যাপার জিয়ার মাথায় আঘাত করে পালিয়ে যায়, যার ফলে জিয়া আবারও অজ্ঞান হয়ে পড়ে। তারপর সবাই মিলে জিয়াকে হসপিটালে নিয়ে আসে, কিন্তু এখন তার রক্ত দরকার ছিল, কিন্তু তার রক্ত তো এখানে পাওয়া যাবে না। এই জন্য মিয়াং ওয়ার্ল্ডের লোকটা এসে চিয়ানকে বলে, তুমি একটা উইশ করো, তা না হলে জিয়া কখনোই তার ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবে না। আর এখন জিয়াকে বাঁচানোর জন্য জিয়ান একটা উইশ করে। সে মনে মনে বলে, আমি চাই জিয়া যাতে এখনই ঠিক হয়ে যায়। তারপর জিয়া নিজেকে একটা ফাঁকা জায়গা খুঁজে পায়, কিন্তু তার সবকিছু মনে ছিল, তাই জিয়া আবারও চিয়ানের কাছে ফিরে আসে। কিন্তু এখানে এসে জিয়া দেখতে পায় চিয়ানের তার ব্যাপারে কিছুই মনে নেই, এমনকি চিয়ানের আশেপাশে যারা ছিল তারা কেউই তাকে চিনতে পারে না। তারপর জিয়া বিড়াল হয়ে সে ম্যাংওয়ার্ডের লোকটার কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে, আমার সাথে এসব কি হচ্ছে? তখন লোকটা বলে, জিয়ান তার মন থেকে উইশ করে নিয়েছে, এজন্য সবাই তোমার ব্যাপারে সবকিছুই ভুলে গিয়েছে। তুমি যে একটা সময় তাদের লাইফে ছিলে এটা এখন তাদের কারোরই মনে নেই। এসব কিছু শুনে জিয়া তো অনেক কষ্ট পায় আর মনে মনে বলে, আমি যেভাবেই হোক চিয়ানকে আমার ব্যাপারে সব মনে করিয়ে দিব। তারপর সে চিয়ানকে তার সম্পর্কে সবকিছু মনে করানোর অনেক চেষ্টা করে, কিন্তু চিয়ান কিছুই মনে করতে পারছিল না। তবে মাঝে মাঝে চিয়ানেরও মনে হয় হয়তোবা সে এই মেয়েটাকে চিনে, কিন্তু তার কিছুই মনে পড়ছিল না যে সে কিভাবে এই মেয়েটাকে চিনে। তারপর একদিন জিয়া হঠাৎ করে গাড়ির সামনে চলে আসে আর সে প্রথম দিনের ঘটনার মতো চিয়ান তাকে গাড়ির সামনে থেকে বাঁচায়। এই ঘটনার পরে চিয়ানের হালকা হালকা কিছু মনে পড়ছিল, কিন্তু সে ক্লিয়ার ভাবে কিছুই মনে করতে পারে না। এই কারণে জিয়া নিজেই চিয়ানকে তার সাথে হওয়া সবকিছু খুলে বলে। চিয়ান এবার জিয়ার সব কথাই বিশ্বাস করে আর ভাবে হয়তোবা আসলে এরকম কিছু ঘটেছিল। তারপর একদিন হঠাৎ করে জিয়া মাথা ঘুরে পড়ে যায়, তখন মিয়াং ওয়ার্ডের ওই লোকটা এখানে আসে আর চিয়ানকে বলে জিয়াকে এখনই মিয়াং ওয়ার্ডে পাঠাতে হবে, তা না হলে সে মারা যাবে। তারপর জিয়া যখন জ্ঞান ফিরে আসে তখন ওই লোকটা তাকে এখান থেকে নিয়ে চলে যেতে থাকে। তখন চিয়ান জিয়ার থেকে সে বুকমার্কটা রাখতে যায়। বুকমার্কটা দিতে গিয়ে তাদের দুজনের টাচ লাগার কারণে বুকমার্কটা জ্বলে ওঠে। এরই সঙ্গে চিয়ানের সবকিছু মনে পড়ে যায়, তাই সে তাড়াতাড়ি করে জিয়াকে জড়িয়ে ধরে। তারপর আবারও তারা বুকমার্কটা টাচ করার কারণে মিয়াং ওয়ার্ল্ডের যে রানী ছিল সে এখানে চলে আসে আর বলে জিয়াকে আর তার ওয়ার্ল্ডে যেতে হবে না, সে এখন থেকে সুস্থ অবস্থায় এখানেই থাকতে পারবে। এরপর থেকে তারা দুজনে একসাথে থাকা শুরু করে। এভাবেই কিছুদিন কেটে যায়। তারপর একদিন ডক্টর লু তাদের নতুন বুক স্টোরে চলে আসে। তখন ডক্টর লু চিয়ানকে জিয়ার বোনের মতো দেখতে একটা বিড়ালের স্ট্যাচু দিয়ে যায়। আসলে এই স্ট্যাচুটার মধ্যে একটা ক্যামেরা লাগানো ছিল, যেটা ডক্টর লু জিয়ার চিয়ানের উপর নজর রাখার জন্য দিয়েছিল। তারপর ডক্টর লু ক্যামেরার ভিডিওটা দেখে দেখে পাগলের মতো হাসছিল। তারপর একদিন চিয়ান যখন বাজারে যায় তখন সুযোগ বুঝে ডক্টর লু বুক স্টোরে এসে জিয়াকে কিডন্যাপ করে নিয়ে যায়। তারপর যখন চিয়ান বাজার থেকে ফিরে আসে তখন সে বুঝতে পারে কেউ হয়তো বা জিয়াকে কিডন্যাপ করে নিয়ে গেছে, তাই সে মুখকে ফোন করে সবকিছু জানায়। তখন লিমু এসে বলে, আমি খবর পেয়েছি জিয়াকে পুরনো একটা জাহাজে আটকে রাখা হয়েছে। তারপর তারা সবাই জিয়াকে বাঁচানোর জন্য চলে আসে, তবে এখানে আসার আগে তারা সবকিছু পুলিশকে জানিয়ে দিয়েছিল। যাই হোক, তারা যখন এখানে আসে তখন ডক্টর লু ক্যামেরার মধ্যে সবাইকে দেখতে পায়। তারপর যখন চিয়ান ভিতরে ঢুকে তখনই দরজাটা লক হয়ে যায়। এদিকে বাইরে থেকে মু অনেক চেষ্টা করে দরজাটা খুলতে পারে না। অন্যদিকে ভিতরে ডক্টর লু চিয়ানকে মাথায় আঘাত করে তার ঘাড় চেপে ধরে বলে, সেই দিন ওই সাদা বিড়ালটাকে আমি মেরেছিলাম, কিন্তু সব দোষটা গিয়ে পড়েছিল তোমার উপরে। আর এখন তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলো সে যেন আমাকে তার ওয়ার্ল্ডে নিয়ে যায়, তা না হলে আমি তাকে এখনই মেরে ফেলবো। অন্যদিকে লিমু বিড়াল হয়ে ভিতরে ঢুকে পড়ে আর ডক্টর লু এর উপরে ঝাঁপিয়ে পড়ে। তারপর ওদের দুজনের ভিতরে অনেক মারামারি হয়। এরই মাঝে চিয়ান জিয়াকে নিয়ে বাইরে চলে আসে। এদিকে ডক্টর লু লিমুকে মেরে চলে যায়। তখন চিয়ান লিমুর কাছে আসলে লিমু বলে ডক্টর লু উপরে গিয়েছে, এখনই তাকে ধরতে হবে। তারপর চিয়ান আর জিয়া উপরে চলে আসে। এখানে ডক্টর জিয়াকে বলে, আমাকে এখনই তোমার ওয়ার্ল্ডে নিয়ে চলো, তা না হলে আমি কিন্তু তোমার সব সত্যি প্রকাশ করে দিব যে তুমি হলে একটা বিড়াল। তখন জিয়া বলে, তোমাদের মানুষের ভিতরে যেরকম ভালোবাসা আছে আমাদের ওয়ার্ল্ডের মানুষের ভিতরে ঠিক একই রকম ভালোবাসা আছে, তাহলে তুমি কিভাবে এমনটা আমাদের সাথে করতে পারলে? তখন ডক্টর লু তাদের লাস্ট ওয়ার্নিং দিয়ে বলে, তুমি কি আমাকে তোমার ওয়ার্ল্ডে নিয়ে যাবে নাকি আমি তোমার সত্যিটা সবাইকে ফাঁস করে দিব? তখনই হঠাৎ করে চিয়ান ডক্টর লুকে নিয়ে নিচে লাফ মারে। এর পরের সিনে দেখা যায় ডক্টর লু মেন্টাল হসপিটালে ভর্তি আছে আর সে সবসময় মিয়াও মিয়াও করতে থাকে। এদিকে জিয়া চিয়ানের বাড়িতে থাকে আর লিমুও অসুস্থ ছিল বলে তাদের সাথে তাদের বাড়িতেই ছিল। কিন্তু কিছুদিন পর লিমু যখন সুস্থ হয়ে যায় তখন সে তাদের ভিতরে কাবাব মে হাড্ডি হয়ে এখানে আর থাকতে চায় না, এজন্য সে এখান থেকে চলে যাচ্ছিল। তবে যাওয়ার আগে সে চিয়ানকে বলে সে যেন জিয়াকে ভালো রাখে। এদিকে ডক্টর জু বিয়ের জন্য মুকে প্রপোজাল করে। এতদিনে মুও ডক্টর জুকে পছন্দ করে ফেলেছিল, তাই সে জুয়ের প্রপোজালে রাজি হয়ে যায়। এমনকি সে ডক্টর জুকে সে জড়িয়ে ধরে।
এদিকে তাদেরকে এক হয়ে যেতে দেখে জিয়া আর চিয়ানও অনেক খুশি হয়ে যায়। আর ড্রামার একদম শেষে আমরা দেখতে পাই চিয়ান বই পড়ছিল আর জিয়া তার কাছে এসে জড়িয়ে ধরে। এভাবেই তারা দুজন নিজেদের লাইফ নিয়ে অনেক বেশি হ্যাপি ছিল। আর তাদের এই হ্যাপি মোমেন্ট দেখিয়ে এই ড্রামাটা এখনই শেষ হয়ে যায়।